হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্টের পার্ট 2 এর ক্লাস। এর আগের পার্টে মানে প্রথম পার্টে আমরা 20টা কোয়েশ্চেন্স করেছি। আজকের পার্টেও আমরা অনেকগুলো কোয়েশ্চেন্স করব এবং তার প্রতিটা কনসেপ্ট ইন ডিটেলে আলোচনা করব। তোমরা যারা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের পার্ট 1 দেখোনি ওটা অবশ্যই দেখে নেবে, কারণ ওখানে আমরা অনেক কোয়েশ্চেন্স আলোচনা করে নিয়েছি। তাহলে তোমরা সবাই জানো আমি এমটিএসের উপরে একটা সিরিজ শুরু করেছি, যেখানে 2022 সালের আপাতত যে কোয়েশ্চেনগুলো এসেছিল, অর্থাৎ 2022 সালের 48টা শিফটে এসএসসি এমটিএস পরীক্ষায় সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে 131টা প্রশ্ন এসেছিল। এরর কারেকশানে যে 144টা এসেছিল সেটা অলরেডি করিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এখন আমরা শুরু করেছি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তোমরা সবাই জানো এমটিএস পরীক্ষায় ইংলিশ নম্বরের গুরুত্ব অনেক বেশি, কারণ ইংলিশে তুমি যত নাম্বার ভালো স্কোর করবে তত বেশি তোমার চাকরি পাওয়ার সম্ভাবনাটা থাকবে। এছাড়া তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারাও এই ক্লাসটা দেখতে পারো, যেমন WBP কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, কেপি কনস্টেবল, CHSL, PSC ক্লার্কশিপ, বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসটা দারুণভাবে হেল্পফুল। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করে দিই। আজ আমরা শুরু করব 21 থেকে। 21-এ প্রথম কোয়েশ্চেন কি বলছে? ইট হ্যাজ বিন মাই গ্রেট মিসফরচুন টু ফলো এ স্পিচ মোর নোটেবল ফর ইটস ভলিউম দেন ফর এনি সেন্স। আমরা কি জানি, যেটা আন্ডারলাইন করা থাকে ওখানে হয় কিছু ভুল থাকে, না হলে কোনো ভুল থাকে না। তাহলে টু ফলো এ স্পিচ মোর নোটেবল, এখানে কি ভুল আছে কি ভুল নেই সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তার আগের পার্টে কি আছে? ইট হ্যাজ বিন মাই গ্রেট মিসফরচুন, এটা আমার জন্য একটা চরম দুর্ভাগ্যের ব্যাপার ঘটেছে। কেন? দেখো এখানে যেটা আছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম যেটাকে বাংলা করলে দাঁড়ায় কোনো কিছুতে, যেমন টু ফলো, অনুসরণ করতে। কিন্তু এখানে আমাদের কি ফর্ম হবে? এখানে আমাদের জেরান্ড ফর্ম হবে। কারণ কি? এখানে আমাদের ইনফিনিটিভ বোঝাতে চায়নি, এখানে আমাদের বুঝিয়েছে কি? অনুসরণ করাটা। তাহলে ইট হ্যাজ বিন মাই গ্রেট মিসফরচুন টু ফলো নয়, ইট হ্যাজ বিন মাই গ্রেট মিসফরচুন ফলোয়িং এ স্পিচ মোস্ট নোটেবল। তাহলে অপশান এ সঠিক, কিন্তু অপশান এ কেন সঠিক সেটা আমরা ব্যাখ্যা করলাম। আরও কি, ধরো এখানে যদি আমি বলতাম ইট হ্যাজ বিন মাই গ্রেট মিসফরচুন দ্যাট যে আই হ্যাড টু ফলো, এখানে যদি আমি দ্যাট যোগ করে আরও একটা সেন্টেন্স যুক্ত করতাম, তার মানে কি হতো? আই হ্যাড টু ফলো, আমাকে অনুসরণ করতে হয়েছিল। কিন্তু এখানে ডাইরেক্ট আমাদের জেরান্ড বসাতে হবে ভার্বের সাথে আইএনজি, কারণ আমাদের কি বলেছে? অনুসরণ করাটা। তাহলে করাটা আর করতে এর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। আর এখানে টু ফলো হবে না, কারণ ইনফিনিটিভ হবে না বলে দিয়েছি। আর হ্যাভের পরে আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই, কিন্তু এখানে আইএনজি ফর্ম বসিয়েছে, তাহলে এটাও হবে না। আর এখানে তো নো ইমপ্রুভমেন্ট হবে না, কারণ কি? এখানে আমাদের ইমপ্রুভ করতে হবে। ক্লিয়ার? নেক্সট 22 কি বলছে? শ্যাল ইউ পাস মি দ্যাট পাস্তা বাউল, তুমি কি পাস্তার বাটিটা আমাকে এদিকে পাস করে দেবে? তাহলে শ্যাল আর ক্যান এই দুটোকে কিন্তু আমরা দুভাবে ব্যবহার করি। শ্যাল আমরা কোনো কিছু রিকোয়েস্ট করতে ব্যবহার করি, এটা আমরা ঠিক সেই অর্থে প্রশ্ন করতে ব্যবহার করি না। আর ক্যানটাকে কি অর্থে ব্যবহার করি? কোনো কিছু কোয়েশ্চেন বা প্রশ্ন করতে, যেমন তুমি ওটা আমাকে দিতে পারো। তাহলে এইখানে যে শ্যাল বলেছি, তাহলে আমি কি অনুরোধ করছি, না আমি তাকে, ধরো তোমরা দুই বন্ধু মিলে কোনো একটা জায়গায় বসে আছো, তোমার বন্ধু তোমাকে বললো তুমি যে পাস্তার বাটিতে পাস্তাটা খাচ্ছ ওই পাস্তাটা আমাকে একটু পাস করে দেবে, তাহলে কিন্তু কখনোই তুমি শ্যাল ব্যবহার করবে না, তুমি অবশ্যই ক্যান ব্যবহার করবে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কোথায় ক্যান আছে? অপশান এতে ক্যান রয়েছে। তাহলে ক্যান ইউ পাস মি দ্যাট পাস্তা বাউল, ওই পাস্তার বাটিটা কি তুমি আমাকে পাস করে দিতে পারবে আমার দিকে? ক্লিয়ার? নেক্সট। তাহলে এই শিফটে দেখো 23 ইট হ্যাজ বিন মাই গ্রেট মিসফরচুন, এই কোয়েশ্চেনটা এই পরীক্ষাতে দুবারই এসেছিল, এই শিফটে প্রশ্নটা দুবারই এসেছিল। তাহলে উত্তর আমি এক্ষুনি বলে দিয়েছি, তোমরা সবাই দেখে নিয়েছো। তাহলে কি? ফলোয়িং এ স্পিচ, আর কনসেপ্ট বললাম না। নেক্সট
24 কি বলছে? মেনি অ্যান্ড ওল্ড স্টোরি ওয়ার রিটোল্ড অ্যান্ড এনসিয়েন্ট conundrum রিপিটেড। এখানে আমাদের একটা কনসেপ্ট মনে রাখতে হবে, মেনির সঙ্গে কিছু সময় এ বসে, কিছু সময় অ্যান বসে, এবং এরপরে যে নাউনটা বসে সেটা সবসময় সিঙ্গুলার, এবং এরপরে যে ভার্বটাও বসে সেটাও সিঙ্গুলার। তাহলে এখানে দেখো মেনি অ্যান্ড এটা তো ঠিক আছে, কিন্তু এটা যেহেতু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, আমাকে এই ওয়্যারটাকে কি করে দিতে হবে? এই ওয়্যারটাকে ওয়াজ করে দিতে হবে, কারণ আমাদের সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্ট সেটাকে সঠিক করতে হবে। তাহলে মেনি অ্যান্ড ওল্ড স্টোরি ওয়াজ রিটোল্ড, তাহলে এখানে ওয়াজ হয়ে যাবে, এবং ওল্ড যেহেতু আছে তাই এখানে অ্যান আর্টিকেল বসেছে, ওটা একদম সঠিক রয়েছে। ক্লিয়ার? নেক্সট 25 কি বলছে? সায়েন্টিফিক ডিসকভারিজ ইজ অফটেন রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক বাই মেনি পিপল। তাহলে এখানে এই ইজ অফটেন রেজাল্ট, এখানে কি ভুল আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। প্রথমেই এই যে সায়েন্টিফিক ডিসকভারিজ, এই যে সাবজেক্টটা রয়েছে এটা কিসে রয়েছে? এটা প্লুরাল ফর্মে রয়েছে, কারণ ডিসকভারি থেকে ডিসকভারিজ, তাহলে এটা যদি প্লুরাল ফর্মে হয় তাহলে এখানে যে একটা আর বসবে সেটা আমরা প্রথমেই বুঝতে পারলাম। তাহলে নো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ইজ হচ্ছে না, দুটোর মধ্যে আমাদের কনফিউশন। আর অফটেন রেজাল্টেড হবে না আর অফটেন দ্য রেজাল্ট হবে? তাহলে সায়েন্টিফিক ডিসকভারিজ, এখানে আমরা রেজাল্টেড করব না, কারণ এটা কোনো প্যাসিভ সেন্টেন্স নয়। এখানে কি বলেছে? সায়েন্টিফিক ডিসকভারিজ আর অফটেন দ্য রেজাল্ট অফ হার্ডওয়ার্ক। কিসের ফলাফল? কঠোর পরিশ্রমের ফলাফল। তাহলে এখানে কিন্তু আমাদের কোনো ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম কিছু যুক্ত করার দরকার নেই, কারণ এটা আমাদের কোনো প্যাসিভ সেন্টেন্স নয়। ক্লিয়ার কনসেপ্ট? অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট 26 কি বলছে? গেটিং এ গুড নাইটস স্লিপ হ্যাজ এ পজিটিভলি ইফেক্ট অন আওয়ার ওয়েলবিং। তাহলে একটা রাত্রে ভালো ঘুম আমাদের স্বাস্থ্যকে ভালো রাখে, এটা আমরা বলতে পারি। তাহলে এই যে হ্যাজ এ পজিটিভলি ইফেক্ট, এটা আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে কোনো গন্ডগোল রয়েছে। তাহলে এখানে হ্যাভ নিশ্চয়ই হবে না, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওটা ঠিকই আছে। হ্যাজ হতে পারে, এটাও ঠিক হতে পারে। নো ইমপ্রুভমেন্ট, এটা তো ঠিক হবে না, কারণ এখানে কিছু না কিছু ভুল রয়েছে। হ্যাজ এ পজিটিভ ইফেক্টস, এখানে ইফেক্টসও হবে না, অ্যাফেক্টসও হবে না, কারণ অ্যাফেক্টসটা কি? এটা হচ্ছে একটা ভার্ব, আর এখানে অ্যাফেক্টের সাথে আমরা এস যুক্ত করে দিয়েছি, আর এখানে এ বসিয়ে দিয়েছি, তার আগে হ্যাজ বসিয়ে দিয়েছি। তাহলে হ্যাজের পরে যদি আমাকে ভার্ব ফর্ম বসাতে হয় সেটা থার্ড ফর্মে বসাতে হবে। তাহলে এখানে আমরা দেখেই বুঝতে পারছি কি অপশান বিতে আমাদের সঠিক রয়েছে। কিন্তু কেন সঠিক হয়েছে সেটা দেখো। পজিটিভ আর ইফেক্ট, ইফেক্ট মানে প্রভাব, আগের ক্লাসে আমরা দেখেছিলাম এটা নাউন, আর পজিটিভটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে দিল? নাউনকে কোয়ালিফাই করে দিল। আশা করছি ক্লিয়ার। নেক্সট 27 নো সুনার হ্যাড হি গট আউট অফ হার সাইট দ্যাট সি প্রসিডেড টু টেম্পার উইথ দ্য লেটার। আমরা কি জানি? ফিক্সড কনজাংশন। নো সুনারের সাথে কি ফিক্সড কনজাংশন যায়? নো সুনার দেন। আর এখানে আমরা কি বসিয়েছি? দ্যাট। তাহলে একদমই একটা সহজ কনসেপ্ট। তোমরা যারা কোরিলেটিভ কনজাংশন বা ফিক্সড কনজাংশন জানো না, আমার ক্লাস থেকে দেখে নিতে পারো। তাহলে কোথায় আমাদের দেন আছে? নো সুনার ডিড হি গট আউট অফ আর সাইট, অ্যান্ড হয় না। এখানে যদি দেন হতো তাহলে ঠিক হতো। অ্যাজ সুন অ্যাজ, কোনো প্রশ্নই উঠছে না। নো সুনার হ্যাড হি গট আউট অফ আর সাইট, এখানে দেখো দেন সঠিক অপশান। ক্লিয়ার? নেক্সট 28 While the symptoms are troubling, they typically resolve within 2 weeks. তাহলে সিমটমস, এই যে সিমটমসটা আছে এটা কিসে আছে? প্লুরাল ফর্মে আছে। প্লুরাল ফর্ম, তারপরে আর ভার্ব ঠিক আছে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য ভার্বের আইএনজি ফর্ম এখানেও ঠিক আছে। তাহলে ইজ ট্রাভেলিং কেন হবে না? কারণ সিমটমস প্লুরাল নাম্বার। আর ট্রাভেলড কেন হবে না? কারণ আর এর পরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্বের আইএনজি বসাই। ওয়াজ ট্রাভেলিং কেন হবে না? কারণ এটা একটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে। দে টিপিক্যালি রিজলভ। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের সঠিক সেন্টেন্স কোথায় হয়ে গেল? নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। সেন্টেন্স সঠিক আছে, এখানে কোনো ইমপ্রুভ করার দরকার নেই।
ক্লিয়ার? নেক্সট 29, I was thinking about buying an new vehicle. তাহলে আমরা আর্টিকেলের কনসেপ্ট জানি, এ কার পরে বসে বা কার আগে, কনসোনেন্টের আগে বসে, অ্যান কার আগে বসে, ভাওয়েলের আগে। তাহলে এখানে এই যে নিউ আছে এটা একটা কনসোনেন্ট, তাহলে তার আগে কি অ্যান বসা উচিত? অবশ্যই উচিত না, এখানে এ বসা উচিত। তাহলে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট বট হবে না, কারণ এখানে আমাদের জেরান্ডি বসাতে হবে। বাইও হবে না, কারণ এটা ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে আমাদের জেরান্ডি বসাতে হবে। কারণ কি, আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট বাইং এ নিউ ভেহিকেল, আমি একটা নতুন গাড়ি কেনার কথা ভাবছিলাম। তাহলে আমাদের অপশান ডিতে হয়ে গেল সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 30, everyone must participate in this session as it is on a subject that affects the community. তাহলে এখানে দেখো আমাদের প্রথমেই রয়েছে ইফেক্টস। ইফেক্টস মানে কি? একটা নাউন, তাহলে নাউন হওয়ার এখানে কোনো চান্স নেই। অ্যাফেক্টিং হওয়ার কোনো চান্স নেই, কারণ কি ইট ইজ অন এ সাবজেক্ট, এই যে দ্যাট বসেছে, তাহলে ইট ইজ অন এ সাবজেক্ট, সাবজেক্টটা হয়ে গেল এই ক্লজের কি সাবজেক্ট, সাবজেক্টটাই হয়ে গেল এই ক্লজের সাবজেক্ট। তারপরে এখানে যেটা আছে এখানে আমাদের ভার্বই বসাতে হবে, এবং সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই অ্যাফেক্ট মানে প্রভাব ফেলা বা ক্ষতি করা, তার সাথে এস যুক্ত হয়েছে, ওটা একদম ঠিক আছে। অ্যাফেক্টিংও হবে না, অ্যাফেক্ট হবে না, কারণ এখানে এই যে সাবজেক্টটা আছে এটা সিঙ্গুলার নাম্বার, তাই এর সাথে একটা এস যুক্ত করতে হবে। তাহলে আমাদের যে সেন্টেন্স আছে সেটা কি হলো? একদম ঠিক রয়েছে, নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। ক্লিয়ার? নেক্সট 31, my mother looked at Sana and me with her mouth slit openly. আমার মা সানার দিকে এবং আমার দিকে তাকিয়েছিল হালকা মুখটাকে হাঁ করে। এটা তোমরা ছোট থেকেই শিখে আসছো, হালকা হাঁ করে তার মানে কি স্লাইটলি ওপেন, হালকা হাঁ করে ছোট থেকে তোমরা শিখে আসছো। তাহলে কি উইথ হার মাউথ স্লাইটলি, হালকাভাবে ওপেন, হাঁ করে, তাহলে স্লাইটলি ওপেন। একদমই এটা সহজ কনসেপ্ট, তোমরা ছোট থেকে এই ফ্রেজটা শিখে আসছো, স্লাইটলি ওপেন, কখনো ওপেন স্লাইটলি না, উইথ হার মাউথ স্লাইটলি ওপেন। এই ফ্রেজটা মুখস্থ করে রেখে দেবে, কারণ এটা ডাইরেক্ট মুখস্থ থেকে কাজে চলে আসবে তোমাদের। ক্লিয়ার? নেক্সট 32, the courses provided by the training institute were more than enough. আরও একটা ফ্রেজ এখানে তোমাদের মুখস্থ রাখতে হবে, যেটা কি মোর দ্যান এনাফ। মোর দ্যান এনাফ কথার অর্থ হলো প্রয়োজনের তুলনায় যথেষ্ট, প্রয়োজনের থেকে যথেষ্ট। তাহলে এখানে মোর এনাফ নয়, মোস্ট এনাফ নয়, মোর দেন এনাফ তাও নয়, তাহলে মোর দ্যান এনাফ এই ফ্রেজটাকে তোমাদের মুখস্থ রাখতে হবে, প্রয়োজনের তুলনায় যথেষ্ট বা বেশি। তাহলে এখানে মোর দ্যান এনাফ আমাদের কি ফ্রেজটা ঠিক আছে। অনেক সময় এই দ্যানের পরিবর্তে দেন করে দেবে, যেমন ডিতে আছে, তাহলে সেটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু মোর দেন নয়, মোর দ্যান এনাফ। ক্লিয়ার? তাহলে এখানে নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। ক্লিয়ার? নেক্সট 33, the scientists have so far focused on improve cropped yields. এখানে আমাদের কি কনসেপ্ট মনে রাখতে হবে? অন হচ্ছে একটা প্রেপোজিশন, আর আমরা কি জানি প্রেপোজিশনের পরে সবসময় ভার্বের আইএনজি বা জেরান্ড ফর্ম বসে, এখানে কখনোই ভার্বের ফার্স্ট ফর্ম বসে না। সেটা ফর হতে পারে, অফ হতে পারে, অন হতে পারে। ক্লিয়ার? তাহলে আফটার হতে পারে, বিফোর হতে পারে। তাহলে ইমপ্রুভ ক্রপিং হবে না, কারণ এখানে ইমপ্রুভটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। দেখো ইমপ্রুভিং ক্রপ, তাহলে এখানে ইমপ্রুভ ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিয়েছি এবং ক্রপটাকে ইডিটা কেটে দিয়ে ওটাকে শস্য করে দিয়েছি। তাহলে আমাদের অপশান বিতে সঠিক উত্তর আছে, ইমপ্রুভিং ক্রপ। ক্লিয়ার? নেক্সট 34, while traveling one comes across the large number of people. যখন আমরা ঘুরে বেড়াচ্ছিলাম আমরা অনেক মানুষ তাদের সাক্ষাৎ আমরা পেয়েছিলাম। এখানে কেন মিনিংটা বললাম? দা আমরা কি জানি? স্পেসিফিক, নির্দিষ্ট করে কিছু বোঝানোর জন্য। আর এ বা অ্যান এটা হচ্ছে কি নন স্পেসিফিক। তাহলে
ওয়ান কামস অ্যাক্রস একজন দ্য লার্জ নাম্বার হবে না এ লার্জ নাম্বার, কারণ ওখানে আমরা যে তাদের সাথে দেখা হবেই এটা কিন্তু কোনো কথা ছিল না, আমরা হঠাৎ তাদের সাথে দেখা হয়ে গেছে। এবারে এত লোক ছিল, তুমি কি সব নির্দিষ্ট করে তাদেরকে চিনবে না। ধরো তুমি কোনো কাশ্মীরে বেড়াতে গেছো, এবার হঠাৎ করে 1000 লোক তোমার সামনে চলে এলো, তুমি তখন দা বলবে না এ বলবে যে অনেক মানুষ আমাদের সামনে চলে এসেছিলো। তাহলে কিন্তু এখানে কি ব্যবহার করতে হবে, নন স্পেসিফিক ইনডেফিনিট আর্টিকেল। তাহলে এ লার্জ নাম্বার অফ, এখানে কেন অ্যান হবে না, কারণ এলটা কিসে আছে, কনসোনেন্টে আছে। ক্লিয়ার? নেক্সট 35. Despite not getting approval from the leader, we decided to carry out the plan. Carry out, CARRYOUT, carry out এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এর মানে হচ্ছে কোনো কাজ সম্পাদন করা, ভালোভাবে সম্পাদন করা, এটাও বলা যেতে পারে। তাহলে ডেসপাইট নট গেটিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য লিডার, লিডারের থেকে অনুমতি না পাওয়ার সত্ত্বেও উই ডিসাইডেড, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, যে পরিকল্পনাটা করেছিলাম টু ক্যারি আউট দ্য প্ল্যান, ওই যে পরিকল্পনাটা করেছিলাম ওটা সম্পাদন করার একদম সিদ্ধান্ত নিয়েছিলাম। তাহলে টু এর পরে যে ক্যারি আউট এটাকে চেঞ্জ করতে হবে, তাহলে ক্যারি অ্যাওয়েও নয়, ক্যারি অফও নয়, ক্যারি ওভারও নয়। তাহলে সম্পাদন করা, ক্যারি আউট একদম মিনিং ঠিক রয়েছে, আমাদের কোনো ইমপ্রুভ করার দরকার নেই। ক্লিয়ার? নেক্সট 36. In my experience, the press gallery are more concerned to পাবলিক অ্যাফেয়ার্স দেন প্রাইভেট ওয়ান্স। এখানে অনেকগুলো কনসেপ্ট আছে। প্রথমে দেখো প্রেস গ্যালারি, এই যে সাবজেক্টটা আছে এটা সিঙ্গুলার নাম্বারে আছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ ভার্ব হওয়া উচিত। তাহলে ইজ মোর কনসার্ন উইথ, নো ইমপ্রুভমেন্ট, ইজ মাচ মোর হওয়ার কোনো প্রয়োজন নেই, আর হবে না, কারণ প্রেস গ্যালারি সিঙ্গুলার আমরা দেখে নিয়েছি। তাহলে যেহেতু ইমপ্রুভ করতেই হচ্ছে আমাদের, এটাকে করতে হবে। কিন্তু আরও একটা জিনিস, এই মোরটা তো এখানে ঠিকই আছে, কোনো ব্যাপার নয়, CONCERN, কনসার্নের সঙ্গে আমরা সবসময় উইথ ব্যবহার করি। তার মানে কি, আমরা কোনো ব্যাপার নিয়ে যখন একটু বেশি কনসার্ন হয়ে পড়ি, বেশি চিন্তিত হয়ে পড়ি, বা সেটাকে নিয়ে বেশি ভাবি, তখন আমরা কনসার্ন উইথ বলি, কনসার্ন টু বলি না। তাহলে সেই অনুযায়ী আমাদের কি কনসার্ন উইথ, আর এখানে যেহেতু আমরা একটা প্যাসিভ করার চেষ্টা করেছি, তাই ইজের পরে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম আমরা থার্ড ফর্ম বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? তাহলে কনসার্ন উইথ একটা কনসেপ্ট, কোনো বিষয়ে একটু বেশি চিন্তা করা, আর যেটা সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব বসে, এটা তোমরা তো অলরেডি জানো। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসেও আমরা প্রায় 16 থেকে 17টা কোয়েশ্চেন্স করলাম। এইরকমভাবে আমি তোমাদের যে 131টা কোয়েশ্চেন্স রয়েছে সেগুলো তোমাদের আমি স্টেপ বাই স্টেপ সলিউশন করে দেব। তোমরা কিন্তু অবশ্যই কনসেপ্টগুলো খাতায় নোট ডাউন করতে থাকবে, তাহলে কি হবে, এই কনসেপ্টগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় বিভিন্নভাবে সাহায্য করবে। ধরো তুমি সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কনসেপ্ট শিখে গেছো, তোমার সেটা এরর কারেকশানে কাজে লেগে যাবে, কারণ দুটোই একই। এরপরে যখন নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড আসবে, সেটাও কিন্তু এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টের মতোই। মানে মোট কথা হলো, তোমাকে গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো ভালো করে জেনে রাখতে হবে। তাহলে এই রকম কোয়ালিটি ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই রকম কোয়ালিটি ভিডিও, এই রকম কোয়ালিটি কনসেপ্ট তোমরা একমাত্র এই চ্যানেলেই পাবে। এবং আশা করছি এই সিরিজটা তোমাদের খুব ভালো লাগছে। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই সিরিজটা তোমাদের দারুণভাবে হেল্প করবে। আর যারা ইংলিশটা শিখতে চাও, আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, একদম ইংলিশ গ্রামারের A to Z কোর্স করানো আছে, সেখান থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই আমাদের পরবর্তী পার্টে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।